গৃহকর্মীদের ন্যূনতম বেতনের অধিকারকে মৌলিক অধিকারের আওতায় আনার দাবি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল কয়েকটি সংগঠন। গৃহকর্মীদের ন্যূনতম বেতনকে মৌলিক অধিকারের স্বীকৃতি দিতে অস্বীকার করেছে সুপ্রিম কোর্ট এবং এই প্রসঙ্গে ট্রেড ইউনিয়ন সম্পর্কে যে মন্তব্য করেছেন সিজেআই সূর্যকান্ত, তা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। সিজেআই মন্তব্য করেছেন, ট্রেড ইউনিয়নগুলি দেশের শিল্প অগ্রগতির পথে প্রধান বাধা। গৃহকর্মীদের ট্রেড ইউনিয়ন হলে প্রতিটি পরিবার মামলায় জড়িয়ে পড়বে, এমনকি ট্রেড ইউনিয়নের বাড়াবাড়ির ফলে যে বড় বড় শিল্প অতীতে বন্ধ হয়ে গিয়েছে সে কথাও বিচারপতিদের মনে পড়েছে। গৃহকর্মীদের সামান্য ন্যূনতম মজুরির দাবি। রঞ্জিত দা, প্রথমে সুপ্রিম কোর্টের যে অবজারভেশন, গৃহ পরিচারিকাদের ন্যূনতম বেতনের অধিকার মৌলিক অধিকারের আওতায় আনার ব্যাপারে স্বীকৃতি দিল না সুপ্রিম কোর্ট, এবং যে যে যুক্তি দিল সুপ্রিম কোর্টের বক্তব্য এতে নাকি হিতে বিপরীত হতে পারে, কতটা যুক্তিযুক্ত আপনার মনে হলো? অর্ডারটা পড়িনি, যতটা খবরের কাগজে এবং লাইভ ল যে ওয়েবসাইটের মধ্যে দিয়ে যতটা অর্ডারটা বুঝেছি। প্রথমত আমি যেটাকে নিয়ে সমালোচনা করব সেটা হচ্ছে দৃষ্টিভঙ্গি। যে দৃষ্টিভঙ্গিতে বিচারপতিরা গোটা বিষয়টাকে দেখেছেন, এইটা আমার কাছে খুবই নেগেটিভ এবং খুবই কি বলবো পশ্চাৎপদ একটা দৃষ্টিভঙ্গি বলে মনে হয়েছে। দুটো প্রশ্নেই, প্রথমত গৃহ পরিচারিকাদের প্রশ্নে এবং দ্বিতীয়ত ট্রেড ইউনিয়নের প্রশ্নে। কিন্তু যে জাজমেন্টটা উনি ফাইনালি দিয়েছেন তাতে আমি একেবারে পুরোপুরি তাকে নস্যাৎ করে দেবো এরকম নয়, তার দিকে দুটো দিকেই রয়েছে। প্রথমত দেখুন, উনি একটা খুব গুরুত্বপূর্ণ দিক নির্দেশ করেছেন, যেখানে উনি বলেছেন যে এটা হচ্ছে স্টেটের অর্থাৎ আইন করার বিষয়, যেটা রাষ্ট্রকে সেই আইনটা করার দায়িত্ব, সেই দায়িত্বটা জুডিশিয়ারি নিয়ে নিতে পারে না। এটা অত্যন্ত সঠিক একটা জায়গা, যেটা এটা আইন করা রাষ্ট্রের দায়িত্ব, এটাকে মিট আপ করা বা এই প্রশ্নটাকে ডিল করা, এবং জুডিশিয়ারি নিতে পারে না। এই যে আউটলুকটা, এটা আমার কাছে মনে হয়েছে সঠিক। কিন্তু আমি যেখানটাতে বলবো যে এই যে মিনিমাম ওয়েজের প্রশ্নে, এইটা তো ঠিক যে কোনো সেক্টরেই কাজ করুন না কেন, যেখানেই কাজ করুক না কেন, তাকে তো ন্যূনতম মজুরিটা দিতে হবে। এইটা যেমন রাষ্ট্রের দায়িত্ব, তেমনি বিচার ব্যবস্থা যারা সর্বোচ্চ বিচারালয়ে বসে রয়েছেন, সেইটা যাতে আদায় হয় সেই প্রশ্নেও কিন্তু তারা সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে পারতেন, সুনির্দিষ্ট বক্তব্য রাখতে পারতেন। কিন্তু তারা সেটাকে রাজ্যের কাছে শিফট করে দিয়েছেন, তারা ওটাকে নস্যাৎ করেননি। তারা বলেছেন যে রাজ্যগুলোর দায়িত্ব হচ্ছে যে এই বিষয়ে আইন প্রণয়ন করা বা প্রোটেক্টিভ মেজার্স নেওয়া, বা এই শোষণ থেকে নিপীড়ন থেকে রক্ষা করার প্রশ্ন তারা যেটা বলেছে রাজ্যগুলোর কাছে শিফট করেছেন। তৃতীয়ত তারা আরেকটা বলেছেন যে এই যে বলেছে যে ঘরে ট্রেড ইউনিয়ন গুলো এমন করবে যাতে সব ঘরেই মামলা হয়ে যাবে, ঘরে ঘরে মামলা চলে যাবে। এইটাও আমার কাছে মনে হচ্ছে যে গোটা ব্যবস্থাটাকে দেখার দৃষ্টিভঙ্গি, ট্রেড ইউনিয়নটাকে দেখার দৃষ্টিভঙ্গি, মানুষের সম্পর্ককে দেখার দৃষ্টিভঙ্গি এবং অনৈতিহাসিক গোটাটাকেই ট্রেড ইউনিয়নের প্রশ্নেও যা বলেছেন বা এবং যে ডোমেস্টিক হেল্পদের প্রশ্নেও যেটা বলেছেন, এই পুরোটাই হচ্ছে অনৈতিহাসিক সমাজ বিকাশের যে নিয়ম বা গোটা সমাজটা যেভাবে চলে, সেটা কিন্তু এর মধ্যে দিয়ে আমরা তার আলোচনার মধ্যে দিয়ে সেইটা আসেনি। দেখুন, এই ডোমেস্টিক হেল্প বা গৃহ পরিচারিকার প্রশ্নে আমাদের পশ্চিমবঙ্গের কোথাও যদি বলি, পশ্চিমবঙ্গের অবস্থাটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারও কিন্তু আজ পর্যন্ত এখানে যে 34 বছরের বাম শাসনের পরেও বা নতুন সরকারের মমতা সরকারের 15 বছর যারা মামাটি সরকারের বলেন, এবং যেখানে মহিলাদের ভূমিকা, বিশেষ করে শ্রমজীবী মহিলাদের এই সরকারকে টিকিয়ে রাখার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, সেইখানেও কিন্তু এখনো কিন্তু গৃহ পরিচারিকাদের প্রশ্নে বা ডোমেস্টিক হেল্পদের প্রশ্নে কিন্তু সেখানেও কিন্তু ন্যূনতম মজুরি এখন পর্যন্ত নির্ধারিত হয়নি। এবং আরো মারাত্মক যেটা তথ্য, সেইটা হচ্ছে এই পশ্চিমবাংলার একটা গৃহ পরিচারিকাদের একটা ট্রেড ইউনিয়ন রেজিস্টার্ড, তারা রেজিস্ট্রেশন নাম্বার তাদেরকে দেওয়া হয়েছিল। কিছুদিন আগে এই সরকার সেই রেজিস্ট্রেশন বাতিল করে দিয়েছে। তারা বলেছে যে এই গৃহ পরিচারিকাদের সম্পর্কে তারা যেখানে কাজ করেন বা পরিবারগুলোতে গৃহ মালিক এবং গৃহ পরিচারিকা, তাদের মধ্যে বলেছে যে কোনো মালিক শ্রমিক সম্পর্ক নেই, এটা তারা খুঁজে পাচ্ছেন না, সেই কারণে ইউনিয়নের রেজিস্ট্রেশন বাতিল করে দিয়েছে।
এই যে গোটা বিষয়টা, এইটা মানে আমি এইটা বললাম শুধু বিচারপতিদের দৃষ্টিভঙ্গি নয়, বাস্তবে যেটা রয়েছে পশ্চিমবাংলার মতো রাজ্য যেখানে 34 বছরের বাম শাসন, সেখানেও কিন্তু পরিস্থিতিটা এইখানে দাঁড়িয়ে রয়েছে। এবং এটা তো ঠিক, তারা যেটা আবেদনকারীরা যেটা বলেছেন যে সাপ্তাহিক ছুটি, শুধু ন্যূনতম মজুরি নয়। দেখুন, ন্যাশনাল ফ্লোর যে ন্যূনতম মজুরি যেটা জাতীয় ক্ষেত্রে এই শ্রম কোডের সময় যেটা দেয়, সেটা 178 টাকা, একেবারে খুবই একটা খারাপ মজুরি, যার নিচে দেওয়া যাবে না। এটা ন্যাশনাল ফ্লোর ওয়েজ একটা তারা যেটা করেছে, এটাও যদি অন্তত তারা এনশিওর করতে পারতেন যে এইটা অন্তত যে শ্রমজীবী গৃহ পরিচারিকাদের ক্ষেত্রে এই অন্তত এটাকে অন্তত এনশিওর করা, সেইটুকু পর্যন্ত সুপ্রিম কোর্ট এনশিওর করেনি। কাজেই আমার যেটা মনে হয়েছে যে এর মধ্যে কিছু মানে আরেকটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা আমার কাছে ঠিক বলে মনে হয়েছে, সেটা হচ্ছে যে মধ্যস্বত্বভোগী যে এক ধরনের সিস্টেম তৈরি হয়েছে, যারা এই গৃহ পরিচারিকা বা ডোমেস্টিক হেল্পদের নিয়োগ করে, তারা একটা বড় পরিমাণ টাকা তারা নিজেরা আত্মসাৎ করে এই মধ্যস্বত্বভোগীদের, এবং সেইটাও কিন্তু একটা শোষণের জায়গা, যেটা উনি একটা বিচারপতি সূর্যকান্ত যেটা একটা উদাহরণ দিয়ে বলেছেন যে সুপ্রিম কোর্টে যারা মাথাপিছু 40,000 টাকা দিত, কিন্তু যিনি কাজ করতেন সেটা তারা মাত্র 19,000 টাকা পেত। এই যে 11,000 টাকা মান্থলি একজন মানে মাঝখান থেকে একজন মধ্যস্বত্বভোগী নিয়ে যাচ্ছে, এইটা কিন্তু যারা এই যে যেগুলো যে মানে বিভিন্ন কোম্পানি, যেগুলো এমনকি মাল্টিন্যাশনাল কোম্পানি, বিদেশি কোম্পানি, তারাও এখানে এসে যারা ঘাঁটি গেড়েছে, বা ছোট ছোট পাড়ায় পাড়ায় যেসব মধ্যস্বত্বভোগী তৈরি হয়েছে, তারাও কিন্তু বেশ ভালো পরিমাণ টাকাই কিন্তু তারা কেটে নেয়, মানে যখন নিয়োগকর্তা হিসেবে তারা যখন বাড়িতে লোক পাঠায়। এবং এটাও উনি পয়েন্ট আউট করেছেন, এবং এই মধ্যস্বত্বভোগীদের প্রশ্ন কিন্তু রাজ্য সরকার গুলো বা সরকারগুলোর এটা একটা ব্যবস্থা কিভাবে নেওয়া দরকার, এটা কিন্তু সুপ্রিম কোর্ট গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছেন। কাজেই আমি যে ওভারঅল জাজমেন্টের এই গৃহ পরিচারিকাদের প্রশ্নটাকে আমি মানে বলবো যে মানে দুটো তিনটে পয়েন্ট যেগুলো ঠিক ঠিক চিহ্নিত করেছেন, কিন্তু সামগ্রিকভাবে যে জাজমেন্টটা দিয়েছেন এটা অত্যন্ত পশ্চাৎপদ, পিছিয়ে পড়া মানসিকতা, দৃষ্টিভঙ্গি এর মধ্যে দিয়ে প্রতিফলিত হয়েছে। আমি এই জাজমেন্টকে আমি একেবারেই সমর্থন করছি না। আমি মনে করেছি যে এই মামলার মধ্যে দিয়ে তারা আরো অনেক বেশি পজিটিভ, অনেক বেশি আলোকিত করতে পারতেন সমাজকে, অনেক বেশি নির্দিষ্ট ভালো পদক্ষেপ নিতে পারতেন, কিন্তু তারা সেই দায়িত্ব এড়িয়ে গেছেন। তারা রাজ্যের হাতে ফেরত দিয়েছেন, রাজ্যগুলোকে বলেছেন পদক্ষেপ নিতে। তারা বলেছেন যে তারা শোষিত হয় গৃহ পরিচারিকা, এই শোষণের জায়গাটা কিন্তু অস্বীকার করেন, কিন্তু সেইখানে তারা রাজ্যগুলোর হাতে দাঁড়িয়ে নিজেদের দায়িত্ব কিছুটা তারা এড়িয়ে গেছেন, দায়িত্ব পালন করেননি, এটাই আমার মনে হয়। এই যে মধ্যস্বত্বভোগীদের কথা যে বলেছেন, যেটা যে 40,000 টাকা তাদের জন্য ধার্য করা হয়েছিল, পরে জানা গেল তারা 19,000 টাকা করে পাচ্ছে। সুপ্রিম কোর্টের নাকের ডগায় এই ধরনের একটা ঘটনা ঘটছে। সুপ্রিম কোর্ট পুরো বিষয়টা জানা সত্ত্বেও তাদের একটা বক্তব্য তো থাকতে পারতো, সুপ্রিম কোর্টের একটা দিক নির্দেশ কিছু তো থাকতে পারতো, পুরোটাই রাজ্যের দিকে ঠেলে দেওয়া। একদমই তাই, আমি এইটাই বলছি। তারা নিজেদের ক্ষেত্রে তারা কতগুলো অবজারভেশন দিয়েছেন, কিন্তু এবং তারা মামলাটাকে ডিসমিস করে দিয়েছেন, তারা রাজ্যের হাতে পাঠিয়ে দিয়েছেন। কিন্তু নিজেদের ক্ষেত্রেও তারা কিন্তু এই যে 40,000 থেকে মানে 19,000, মানে একটা খুবই মানে আশ্চর্য, মানে একটা যে পার্সেন্টেজটা আপনি দেখুন, প্রায় 50% তারা কেটে নিচ্ছে, এই 11,000 টাকা কেটে নিচ্ছে, মানে এইটা একটা অত্যন্ত প্রায় 25% উপরে। মানে এইটা তারা সেই নির্দিষ্ট ক্ষেত্রে তারা পদক্ষেপ নিতে একটা গাইডলাইন দিতে পারতো যে এত পার্সেন্ট তুমি নিতে পারবে, বা কিছু 2%, 5% এগুলো, কিন্তু সেই রকম কিছু নেয়নি। কিন্তু সুপ্রিম কোর্ট একটা কথা আরেকটা গুরুত্বপূর্ণ বলেছেন, যে এই যে যদি ন্যূনতম মানে মজুরি নির্ধারিত করে দেওয়া হয়, তাহলে যেটা বলেছেন যে গৃহ পরিচারিকা বা মানে ডোমেস্টিক হেল্পদের ক্ষেত্রে পুরুষ মহিলা যাই হোক, তাদের নিয়োগ অনেক কমে যাবে। এইটার মধ্যে একটা বাস্তবতা আছে, কারণ বাস্তবতা গোটা ভারতবর্ষে আপনার মানুষের ক্রয় ক্ষমতা কিন্তু বড় পরিমাণে কমছে। মধ্যবিত্ত মানুষ, তাদের প্রপারাইজেশন, তাদের ক্রয় ক্ষমতা জায়গা যে দ্রব্যমূল্য বৃদ্ধি, সব জায়গায় ওভারঅল কিন্তু কমছে। এখানে এটার খুবই মানে সমস্যা, যে মানে যখন যদি মজুরিটা একটা লেভেলের পরে হয়, সেখানে তাদের নিয়োগ মানে কমবে, এটাও একটা ঘটনা। কিন্তু ওভারঅল আপনি এটা ঠিক কথা যে কোন সরকার যে এই যে করছে না। সুপ্রিম কোর্টের জাজমেন্টে দেখলাম তারা বলেছে যে 15টা রাজ্যে এরকম আইন আছে, আমি জানি না, কিন্তু পশ্চিমবাংলায় নেই।
এই যে পশ্চিমবাংলার রাজনীতির ক্ষেত্রে এই মধ্যবিত্ত অংশ যারা মানে এই বেশি গৃহ পরিচারিকা বা গৃহ পরিচারক নিযুক্ত করে, এই মধ্যবিত্ত অংশকে কেউ রাগাতে চায় না। এই কারণে এইখানে ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রেশন বাতিল করে দিচ্ছে, ন্যূনতম মজুরি নির্ধারণ করতে না এত বছর পরেও। এবং এটা তো আজকের ইস্যু নয়, বহু বছর ধরে এই ইস্যুটা মানে চলছে, আন্দোলন হচ্ছে, মানে কিন্তু তারা এই মধ্যবিত্ত ভোকাল অংশ তাদেরকে বিরক্ত করা, তাদের উপর চাপ সৃষ্টি করা, তাদেরকে মানে খেপাতে চায় না। কারণ তারা জনমত তৈরি করে, মানে ক্ষমতায় আসার প্রশ্নে এদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। এই কারণে এই অংশটার ক্ষেত্রে অন্তত আমরা পশ্চিমবাংলার রাজনীতিতে দেখেছি সবাই সন্তুষ্ট রাখতে চেষ্টা করে। এই অংশের এইখানে যে কারণে এরা করছে না। আমার ওভারঅল আমি আবার বলছি যে সুপ্রিম কোর্ট যে সামগ্রিকভাবে নিজের দায়িত্ব তারা পালন করেনি, কিছু নির্দিষ্ট সুনির্দিষ্ট গাইডলাইন পদক্ষেপ তারা নিতে পারতো, অন্তত ন্যাশনাল ফ্লোরওয়েজ তারা দিতে হবে এইটুকু কথা তারা বলতে পারতো। কিন্তু তারা কোনো নির্দিষ্ট পদক্ষেপ না নিয়ে পুরোটাই রাজ্যের হাতে তারা শিফট করে দিলেন, এবং যে নেগেটিভ কথাবার্তা বলেছে তার কিন্তু একটা বড় ছাপ পড়বে। এরপরে কিন্তু যেসব রাজ্যে আছে তারাও কতটা কি রাখবে, বা পশ্চিমবাংলার মতো পশ্চিমবাংলা তো কিছুই করবে না, এটা খুবই পরিষ্কার। এবং এটা ভালো হয়নি, মানে সব মিলেও সুপ্রিম কোর্টের জাজমেন্ট, মানে এই যে পশ্চিমবাংলার অন্তত শ্রমজীবী যে মহিলারা, লক্ষ লক্ষ মহিলারা যারা গৃহ পরিচারিকা হিসাবে কাজ করে, বা পুরুষ অনেক, আজকাল অনেক বহু পুরুষ বাড়িতে কাজ করেন যারা ওই বিভিন্ন এজেন্সি থ্রুতে আসেন, তাদের কারো পক্ষেই কিন্তু এটা খুব ভালো উদাহরণ তৈরি করলো না, এটা ক্ষতি হলো পুরো মুভমেন্টের ক্ষেত্রে। এবং সুপ্রিম কোর্ট একটা ক্ষতিকারক একটা জাজমেন্ট দিল বলে ওভারঅল আমার মনে হয়।